তিনি ছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। ইতিহাসে লেখা থাকবে, যখন ইহুদিদের ভয়ে মুসলিম দেশের শাসকরা চুপ হয়ে আছেন, তখনই এই ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আল খামেনি মাথা নত না করে একাই লড়াই করে গেছেন। আজকে আমরা জানব কে ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। আলী হোসেইনি খামেনি ছিলেন একজন ইরানি রাজনীতিবিদ এবং শিয়া ধর্মগুরু, যিনি ১৯৮৯ সাল থেকে ২০২৬ সালের ইরান যুদ্ধে নিহত হওয়ার আগ পর্যন্ত ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ইরানের তৃতীয় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আয়াতুল্লাহ উপাধি ধারণ করতেন এবং ৩৬ বছর ৬ মাস ব্যাপী সর্বোচ্চ নেতা হিসেবে তার কার্যকাল তাকে মৃত্যুর সময় পশ্চিম এশিয়ার দীর্ঘতম সময় ধরে ক্ষমতায় থাকা রাষ্ট্রপ্রধান হিসেবে প্রতিষ্ঠিত করে। সৈয়দ আলী হোসেইনি খামেনেহ ১৯৩৯ সালের ১৯ এপ্রিল মাশহাদে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন জাভাদ খামেনেই, একজন আলিম ও মুজতাহিদ, যিনি ইরাকের নজফে জন্মগ্রহণ করেন, এবং তার দ্বিতীয় স্ত্রী ছিলেন খাদিজা মির্দামাদি, হাশেম মির্দামাদির কন্যা। তিনি ৮ সন্তানের মধ্যে ষষ্ঠ এবং তার মায়ের তৃতীয় সন্তান ছিলেন। তার ২ ভাইও ধর্মীয় নেতা। তার ছোট ভাই হাদি খামেনেই একজন সংবাদপত্র সম্পাদক এবং ধর্মীয় নেতা। তার বড় বোন ফাতেমে হোসেইনি খামেনেই ২০১৫ সালে ৮৯ বছর বয়সে মারা যান। তার পিতা ছিলেন খামেনেহর একজন জাতিগত আজারবাইজানীয় তুর্কি। তার মাতা ছিলেন ইয়াজদের একজন জাতিগত পারস্য। আলী খামেনেইয়ের পূর্বপুরুষ ছিলেন সাইয়েদ হোসেইন তাফরেশি, যিনি আফতাশি সাইয়েদদের বংশধর, এবং কথিত আছে যে এই বংশধারা শিয়া ইসলামের চতুর্থ ইমাম আলী আল সাজ্জাদের নাতি সুলতান সাইয়েদ নামে পরিচিত সুলতান উলামা আহমদ পর্যন্ত বিস্তৃত। তার কিছু পূর্বপুরুষ আজকের মার্কাজি প্রদেশের তাফরেশের বাসিন্দা ছিলেন এবং তারা তাদের আদিনিবাস তাফরেশ থেকে তাবরিজের নিকটবর্তী খামেনেহতে হিজরত করেছিলেন। খামেনের শিক্ষা শুরু হয়েছিল ৪ বছর বয়সে মক্তবে কুরআন শেখার মাধ্যমে। তিনি তার প্রাথমিক এবং উচ্চতর স্তরের মাদ্রাসা অধ্যয়ন মাশহাদের হাউজায় শেখ হাশেম কাজভিনি এবং আয়াতুল্লাহ মিলানির মতো গুরুদের অধীনে সম্পন্ন করেন। পরে তিনি আয়াতুল্লাহর ধর্মীয় পদমর্যাদা লাভ করেন এবং দ্বাদশ শিয়া মতবাদে অনুসারীদের দ্বারা একজন মার্জা হিসেবে বিবেচিত হন। মাশহাদে তিনি ধর্মনিরপেক্ষ বুদ্ধিজীবীদের পাশাপাশি ঈশ্বর উপাসক সমাজতন্ত্রী আন্দোলনের সাথেও মেলামেশা করতেন। এটি একটি রাজনৈতিক সংগঠন যা ইসলামী সমাজতন্ত্রের পক্ষে ছিল এবং কার্ল মার্কস, চে গুয়েভারা, টিটো এবং আলী শরীয়তির মতো ব্যক্তিত্বদের দ্বারা প্রভাবিত ছিল। খামেনি তাদের সেমিনার এবং ধর্ম উপদেশে অংশ নিতেন, যা আব্বাস মিলানির জন্য তার পরবর্তী তৃতীয় বিশ্ববাদকে প্রভাবিত করবে। ১৯৫৭ সালে তিনি নজফ যান, কিন্তু তার বাবার সেখানে থাকতে না দেওয়ার ইচ্ছার কারণে শীঘ্রই মাশহাদে ফিরে আসেন। ১৯৫৮ সালে তিনি কোমে স্থায়ী হন, যেখানে তিনি হুসেন বুরুজার্দি এবং রুহুল্লাহ খোমেনির ক্লাসে যোগ দেন। সেই সময়ের অন্যান্য অনেক রাজনৈতিকভাবে সক্রিয় ধর্মগুরুদের মতো খামেনি ধর্মীয় পাণ্ডিত্যের চেয়ে রাজনীতির সাথে অনেক বেশি জড়িত ছিলেন। পরবর্তী বছরগুলিতে খামেনি আত্মজীবনীমূলক স্মৃতিচারণে তার বেড়ে ওঠার বর্ণনা দিয়েছেন, নিজেকে একটি অত্যন্ত ধর্মপ্রাণ পরিবারে লালিত পালিত হিসেবে চিত্রিত করেছেন। তিনি বলেছেন যে তার মা একটি ধর্মীয় পরিবার থেকে এসেছিলেন এবং ধর্মীয় শিক্ষা তার শৈশবকে রূপ দিয়েছিল। তিনি পড়াশোনায় ভালো করার কথা, স্কুলে কুরআন তেলাওয়াত করার কথা এবং হাদিস ও নবীর আখ্যানের প্রতি অল্প বয়সেই আগ্রহ গড়ে ওঠার কথা স্মরণ করেছেন। তিনি পারিবারিক সমাবেশের বর্ণনা দিয়েছেন যেখানে তার মা কুরআনের আয়াত, বিশেষ করে নবীদের জীবন সম্পর্কিত আয়াতগুলো তেলাওয়াত করতেন। তিনি ধর্মীয় পাণ্ডিত্যের বাইরেও তার বিস্তৃত বৌদ্ধিক আগ্রহের উপর জোর দিয়েছেন, যার মধ্যে গণিত, ভূগোল এবং বিশেষ করে ইতিহাস অন্তর্ভুক্ত ছিল। তিনি তার শৈশবকে দারিদ্র্যপূর্ণ বলে বর্ণনা করেছেন। উল্লেখ করেছেন যে তার পরিবার মাশহাদের একটি দরিদ্র পাড়ায় বাস করত। তার মা তার বাবার পুরনো পোশাক দিয়ে কাপড় তৈরি করতেন এবং মাঝে মাঝে তাদের পর্যাপ্ত খাবার থাকত না। আত্মীয়দের দেওয়া সামান্য অর্থ দিয়ে কেনা অল্প পরিমাণে কিশমিশ বা দুধের উপর নির্ভর করতে হতো। তার অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে মোহাম্মদ রেজা পাহলভির শাসনামলে 3 বছরের জন্য নির্বাসনে যাওয়ার আগে
খামেনি 6 বার গ্রেফতার হয়েছিলেন। তিনি ইরানি বিপ্লবের একজন প্রধান ব্যক্তিত্ব এবং রুহুল্লাহ খোমেনির একজন ঘনিষ্ঠ আস্থাভাজন ছিলেন। ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে খামেনি অনেক সরকারি পদে অধিষ্ঠিত ছিলেন। খামেনি 14 এপ্রিল 1979 থেকে আস্তান কুদস রাজভীর সেবকদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। মুহাম্মদ শাহিমি লিখেছেন যে খামেনেইয়ের রাজনৈতিক জীবন শুরু হয়েছিল 1979 সালের ইরানি বিপ্লবের পর। তিনি আরও লিখেছেন যে আকবর হাশেমি রাফসানজানি, যিনি পরে ইরানের রাষ্ট্রপতি হয়েছিলেন, খামেনেইকে খোমেনির ঘনিষ্ঠ মহলে নিয়ে আসেন। পরবর্তীতে হাসান রুহানি, যিনি তখন সংসদ সদস্য ছিলেন, খামেনেইয়ের জন্য অন্তর্বর্তী বিপ্লবী সরকারে উপপ্রতিরক্ষা মন্ত্রী হিসাবে তার প্রথম প্রধান পদের ব্যবস্থা করেন। 1980 সালে হুসেন আলী মোন্তাজেরির পদত্যাগের পর রুহুল্লাহ খোমেনি আলী খামেনিকে তেহরানের জুমার নামাজের ইমাম পদে নিযুক্ত করেন। খামেনি 1979 সালের জুলাই মাসের শেষ থেকে 6 নভেম্বর পর্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্য জাতীয় প্রতিরক্ষা উপমন্ত্রী এবং ইসলামিক বিপ্লবী রক্ষী বাহিনীর তত্ত্বাবধায়ক ছিলেন। তিনি ইরানের সংসদের প্রতিরক্ষা কমিশনের প্রতিনিধি হিসেবে যুদ্ধক্ষেত্রেও দায়িত্ব পালন করেন। মুজাহিদিনী খালকের হাতে গুপ্ত হত্যার হাত থেকে খামেনি অল্পের জন্য রক্ষা পান যখন তার পাশে একটি টেপ রেকর্ডারে লুকানো বোমা বিস্ফোরিত হয়। 27 জুন 1981, যখন খামেনি যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এসেছিলেন, তিনি তার শনিবারের কর্মসূচি অনুযায়ী আবুজার মসজিদে যান। প্রথম নামাজের পর তিনি কাগজে প্রশ্ন লিখে আনা মুসল্লিদের উদ্দেশ্যে ভাষণ দেন। ইতিমধ্যে একজন যুবক একটি বোতাম টিপে খামেনেইয়ের সামনের ডেস্কে কাগজপত্র সহ একটি টেপ রেকর্ডার রাখে। 1 মিনিট পর রেকর্ডারটি শীষ দিতে শুরু করে, তারপর হঠাৎ বিস্ফোরিত হয়। টেপ রেকর্ডারের ভেতরের দেয়ালে লেখা ছিল, ইসলামিক প্রজাতন্ত্রের জন্য ফুরকান গ্রুপের একটি উপহার। খামেনেইয়ের চিকিৎসা কয়েক মাস ধরে চলে এবং তার বাহু, ষড়যন্ত্র এবং ফুসফুস গুরুতরভাবে আহত হয়েছিল। তিনি স্থায়ীভাবে আহত হন, তার ডান হাতের কার্যক্ষমতা হারান। 1981 সালে মোহাম্মদ আলী রাজাইয়ের হত্যাকাণ্ডের পর অভিভাবক পরিষদ কর্তৃক মাত্র 4 জন প্রার্থী অনুমোদিত হওয়া সত্ত্বেও 1981 সালের অক্টোবরে অনুষ্ঠিত ইরানি রাষ্ট্রপতি নির্বাচনে খামেনি বিপুল ভোটে ইরানের রাষ্ট্রপতি নির্বাচিত হন। খামেনি প্রথম ধর্মীয় নেতা যিনি এই পদে অধিষ্ঠিত হন। রুহুল্লাহ খোমেনি মূলত ধর্মীয় নেতাদের রাষ্ট্রপতি পদ থেকে দূরে রাখতে চেয়েছিলেন, কিন্তু পরে তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেন। 1985 সালের ইরানি রাষ্ট্রপতি নির্বাচনে, যেখানে অভিভাবক পরিষদ কর্তৃক মাত্র 3 জন প্রার্থী অনুমোদিত হয়েছিলেন, আলী খামেনি 87% ভোট পেয়ে ইরানের রাষ্ট্রপতি হিসেবে পুনরায় নির্বাচিত হন। তার রাষ্ট্রপতি হিসেবে উদ্বোধনী ভাষণে খামেনি বিপদগামিতা, উদারনীতিবাদ এবং আমেরিকান প্রভাবিত বামপন্থীদের নির্মূল করার শপথ নিয়েছিলেন। ইরান চেম্বারের মতে 1980-এর দশকের গোড়ার দিকে খামেনির রাষ্ট্রপতি থাকাকালীন এবং তার আগেও সরকারের বিরুদ্ধে জোরালো বিরোধিতার জবাব দেওয়া হয়েছিল রাষ্ট্রীয় দমনপীড়ন এবং সন্ত্রাসের মাধ্যমে, যার মধ্যে ছিল অহিংস ও সহিংস প্রতিবাদ, গুপ্তহত্যা, গেরিলা কার্যকলাপ এবং বিদ্রোহ। বিদ্রোহী গোষ্ঠীগুলির হাজার হাজার সাধারণ সদস্যকে হত্যা করা হয়েছিল, প্রায়শই বিপ্লবী আদালত দ্বারা। 1982 সাল নাগাদ সরকার ঘোষণা করে যে আদালতগুলিকে নিয়ন্ত্রণে আনা হবে, যদিও 1980-এর দশকের প্রথমার্ধে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী সরকারের দ্বারা দমন-পীড়নের শিকার হতে থাকে। 1980-এর দশকে ইরান-ইরাক যুদ্ধের সময় খামেনি ইরানের অন্যতম নেতা ছিলেন এবং বর্তমানে শক্তিশালী বিপ্লবী রক্ষী বাহিনীর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন। ইরানের ইসলামী প্রজাতন্ত্রের বিরোধিতা দমনের জন্য বিপ্লবী রক্ষী বাহিনীকে মোতায়েন করা হয়েছে। রাষ্ট্রপতি হিসেবে সামরিক, বাজেট এবং প্রশাসনিক বিষয়ে গভীর আগ্রহের জন্য তার খ্যাতি ছিল। 1982 সালে ইরাকি সেনাবাহিনীকে ইরান থেকে বহিষ্কার করার পর খামেনি ইরাকে পাল্টা আক্রমণের নিজের সিদ্ধান্তের অন্যতম প্রধান বিরোধীতে পরিণত হন। এই মতামতটি খামেনি প্রধানমন্ত্রী মীর হোসেন মুসাভির সাথে ভাগ করে নিয়েছিলেন, যার সাথে তিনি পরবর্তীতে 2009 সালের ইরানি রাষ্ট্রপতি নির্বাচন বিক্ষোভের সময় বিরোধে জড়িয়ে পড়েন। 1989 সালের মে মাসে খামেনি উত্তর কোরিয়ায় 4 দিনের সফরে যান এবং ইরানি বিপ্লবের পর তিনিই ছিলেন দেশটিতে সফরকারী সর্বোচ্চ পর্যায়ের ইরানি নেতা। তিনি পিয়ংইয়ংয়ে উত্তর কোরিয়ার নেতা কিম ইলসুংয়ের সাথে বেশ কয়েকবার আলোচনা করেন। রুহুল্লাহ খোমেনির পুত্র আহমদের মতে উত্তর কোরিয়া সফরের ভিত্তিতেই
তার পিতা খামেনিকে তার উত্তরসূরি হিসেবে নির্বাচিত করেছিলেন। মাইকোনোস রেস্তোরাঁয় হত্যাকাণ্ড সংক্রান্ত 1997 সালের 10 এপ্রিলের রায়ে জার্মান আদালত ইরানের গোয়েন্দা মন্ত্রী আলী ফাল্লাহিয়ানের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এই ঘোষণা দিয়ে যে খামেনি এবং রাফসানজানির জ্ঞাতসারে তিনিই এই হত্যাকাণ্ডের আদেশ দিয়েছিলেন। ইরার্থহীনভাবে তাদের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তৎকালীন ইরানি সংসদের স্পিকার আলী আকবর নাতেগ নুরি এই রায়কে রাজনৈতিক, অসত্য এবং ভিত্তিহীন বলে খারিজ করে দেন। এই রায়ের ফলে ইরান এবং বেশ কয়েকটি ইউরোপীয় দেশের সরকারের মধ্যে একটি কূটনৈতিক সংকট তৈরি হয়, যা 1997 সালের নভেম্বর পর্যন্ত স্থায়ী ছিল। অভিযুক্ত হত্যাকারী দারাবি এবং রায়েল 2007 সালের 10 ডিসেম্বর কারাগার থেকে মুক্তি পান এবং তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। ইমাম আল খামেনি শিয়া সুন্নি ঐক্যের একজন কট্টর সমর্থক ছিলেন এবং শিয়া সুন্নি বিভেদকে ইসলাম বিরোধী ষড়যন্ত্র বলে মনে করতেন। যদিও তিনি শিয়া আলেম, তবুও তিনি মুসলিম উম্মাহর ঐক্য, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন এবং সুন্নিদের পবিত্র ব্যক্তিত্বদের অবমাননা নিষিদ্ধ করে ফতোয়া জারির মাধ্যমে বিভেদের বদলে সংহতির ডাক দিয়েছিলেন। খামেনি বিশ্বাস করতেন শিয়া সুন্নি বিভেদ শত্রুদের তৈরি, তাই তিনি বারবার মুসলিম ঐক্যের ওপর জোর দিয়েছেন। তিনি স্পষ্টভাবে সুন্নিদের পবিত্র ব্যক্তিত্ব যেমন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বা সাহাবায়ে কেরামকে অবমাননা বা গালি দেওয়া হারাম বা নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। তিনি মনে করতেন শিয়া সুন্নির হিসাব পরে, আগে মুসলিম বিশ্বের ঐক্য ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। শিয়া আধিপত্য বিস্তারের অভিযোগ সত্ত্বেও তিনি নিজেকে মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ নেতা হিসেবে উপস্থাপন করতেন। সংক্ষেপে, ইমাম খামেনি শিয়া ও সুন্নির মধ্যে বিভেদ তৈরি না করে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মাধ্যমে মুসলিম বিশ্বকে একতাবদ্ধ রাখার পক্ষে ছিলেন। সব শিয়ারাই খারাপ নয়, যদিও তাদের আকীদা ভিন্ন। তারপরেও আয়াতুল্লাহ আলী খামেনি কখনো সাহাবাদের নিয়ে বাজে মন্তব্য করেনি। শিয়াদের মধ্যে রাফেজি শিয়া নামে একটা গোষ্ঠী আছে, যারা সাহাবিদের নিয়ে বাজে মন্তব্য করে। তাই বলে সব শিয়ারাই খারাপ তা আসলে ঠিক নয়। যাই হোক, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব অন্য এক ভিডিওতে। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।